বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজ্যে আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন মহকুমা মনোনয়নপত্র দাখিল করল বিজেপি। আজ প্রার্থী দিলেন ভারতীয় জনতা পার্টির 7 রামনগর আগরতলা পৌর নিগমের 7 জন প্রার্থী। সুসজ্জিত র্যালি করে ডাক দিয়ে জাঁকজমকভাবে মনোনয়নপত্র জমা দেয় তারা। প্রথমে সুসজ্জিত এক র্যালি রামনগর থেকে বের হয়, শহরে পথ পরিক্রমা করে সদর মহকুমা শাসক অফিসের সামনে। সেখানে রিটার্নিং অফিসারদের হাতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। আগরতলা পৌর নিগমের 7 রামনগর বিধানসভা অন্তর্গত 7টি আসনে নমিনেশন প্রদান করলেন ভারতীয় জনতা পার্টি। সোমবার সুসজ্জিত র্যালি করে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র পেশ করেন তারা। এবার আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব মানুষ বিগত বামফ্রন্ট জামানার যে পৌর নিগমটা ছিল তার বিরুদ্ধে ভোট দেবে। ট্রেন, রাস্তাঘাট, বিপিএল কার্ড, বিভিন্ন ভাতা নিয়ে জবরদস্ত দুর্নীতি করেছে এই বামফ্রন্টের দল, তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে। বিশালগড় পৌর পরিষদের 15 জন প্রার্থীকে নিয়ে কেন্দ্রীয় সামাজিক ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ প্রতিভা ভৌমিক মহোদয় বিশালগড় মহকুমা শাসকের নিকট মনোনয়নপত্র জমা দিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন টিঙ্কু রায়, ভারতীয় জনতা যুব মোর্চা সভাপতি নবাদুল বণিক, উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী নিতাই চৌধুরী সহ বিশালগড় 15টি ওয়ার্ডের বিজেপি মনোনয়নপ্রার্থী সহ বিশালগড় 15টি ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকরা। সোমবার সকাল 11টা থেকে বিশালগড় মোটর স্ট্যান্ডে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের জমায়েত শুরু করা হয়। সেখান থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে নিয়ে বিশালগড় মহকুমা শাসকের নিকট মনোনয়নপত্র দাখিল করেন সমস্ত ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা। নির্বাচন আগামী 25শে আজকে থেকে আমরা জমা দেওয়া শুরু করেছি। আগরতলা তো 7 রামনগর আজকে দেবে এবং আজকে বিশালগড়ে সোমপুরা, মেলাঘর, বিলোনিয়া অন্যান্য জায়গায় আমরা আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছি এবং আগামীকালকে আমরা সব জায়গায় নির্বাচনে প্রার্থীদেরকে দিয়েছি। গণদেবতাদের সামনে আমরা প্রস্তুত হয়েছি। গণদেবতাদের কাছে সমস্ত জায়গায় বিশাল করে সব কয়টি জায়গায় শুধু উন্নয়নের স্বার্থে, ডেভেলপমেন্টের স্বার্থে আমাদের ভারতীয় জনতা পার্টি যে কার্যকর্তা যারা প্রার্থী তাদেরকে আপনারা ভোট করবেন। আর যারা বিজনেসম্যান আপনারা সবাই জানেন আমাদের সরকার আসার পরে বিজনেসম্যান বলতে পারবে না, তাদের কাছে চাঁদা চাইতে কাউকে পাঠানো হয়েছে এবং চাঁদার যে জুলুম সেটা থেকে শুধু পৌরবাসী নয় প্রত্যেকটা পঞ্চায়েত থেকে গোটা রাজ্যে সেটাকে আমরা বন্ধ করতে পেরেছি এবং রাজ্যে একটা সুন্দর সুস্থির উন্নয়নমুখী সরকার আমাদের বিপ্লব কুমার দেবের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমাদের রাজ্যে চলছে। সবার কাছে বিনম্র আবেদন, গণদেবতা আপনারা সিদ্ধান্ত দেবেন এবং আগামী দিন মেলাঘর পৌর পরিষদে যাতে আমরা ভালোভাবে যে মোদীজির যে সপ্তাহ বিকাশ, সবকা বিশ্বাস এবং সবার প্রয়াসের মাধ্যমে যাতে এটা বাস্তবায়িত করতে পারি সেই লক্ষ্যে আমরা সবাই কাছে আমাদের আবেদন রাখছি। সোমবার দুপুরে খোয়াই পৌর পরিষদের 15টি ওয়ার্ডের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি দল। মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে কৈমণ্ডল কার্যালয় থেকে একটি সুসজ্জিত মিছিল বের হয়। এই মিছিলে ছিলেন বিজেপি জেলা প্রভারী অমিত রক্ষিত, জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ সমস্ত নেতৃত্বরা। মিছিলটি শহরে বিভিন্ন পথ অতিক্রম করে শেষ হয় খোয়াই মহকুমার ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সামনে। পরে সেখানে 15টি ওয়ার্ডের জন্য বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের তথা খোয়াই মহকুমার ম্যাজিস্ট্রেট অসিত কুমার দাসের কাছে। পুরো পরিষদে 15 জন প্রার্থীকে নিয়ে সেখানে নমিনেশন দাখিল করেছি এবং আমরা সারা রাজ্যেই আছি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির নির্দেশে প্রত্যেকটি পৌরসভা, নগর পঞ্চায়েত, সেখানে মিউনিসিপাল প্রত্যেক জায়গায় উৎসবের মেজাজে মানুষ সেখানে সামিল হয়েছে এবং আজকে প্রার্থী আমরা এখানে দাখিল করেছি।
এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটাতেই আমাদের জয়যুক্ত হবে, সেটা নিশ্চিত। আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিলোনিয়া পৌর পরিষদের 17টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সোমবার দুপুর 12টা নাগাদ বিলোনিয়া বনকর কৃষ্ণমূর্তির পাদদেশে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক একত্রিত হয় এবং সেখান থেকে প্রার্থীদের সঙ্গে নিয়ে বিজেপি দলের কর্মী সমর্থকরা একটি সুসজ্জিত মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে থানার মোড়ে এসে শেষ হয়। শেষে বিজেপি দলের মনোনীত প্রার্থীরা 17টি আসনে রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক মানিকলাল হাতের নিকট মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এদিনে কর্মসূচিতে ছিলেন বিধায়ক তরুণচন্দ্র ভৌমিক, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, প্রদেশ যুব মোর্চা সভাপতি নবাদুল বণিক, 35 বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার, ঋষ্যমুখ মণ্ডল সভাপতি অশেষ বৈদ্য সহ বিজেপি দলের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা। এক বছর যেভাবে আমরা নগর উন্নয়নের জন্য কাজ করেছি, আমাদের এখানে কাউন্সিলর যারা ছিলেন, আগামী দিন ত্রিপুরা রাজ্যের নগরবাসী যারা রয়েছে তাদের জীবনমান উন্নয়নের জন্য রাস্তাঘাট সাফাই, এখানকার ইলেকট্রিসিটি, মানুষের নগর পরিষেবার যে বেসিক যে জিনিসগুলো সেগুলোকে ফুলফিল করার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে যেভাবে কাজ হচ্ছে, যেভাবে আরবান ডেভেলপমেন্টের অনেকগুলো প্রকল্প নতুন ঘোষণা করা হয়েছে এবং আমাদের নগর এলাকার অনেকগুলো পলিসি পরিবর্তন করা হয়েছে, সেটা ল্যান্ড হোক বা সেখানে যারা ছোট ব্যবসায়ী হোক বা যারা ফুটপাতে ব্যবসা করে তাদের অনেকগুলো পলিসি রদবদল করা হয়েছে জীবনমান উন্নয়নের জন্য। তো আমাদের আশা নগরের যারা বসবাস করেন সবাই ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেবেন এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিজয়ী করবেন। সুসজ্জিত সুবিচার বর্ণাঢ্য র্যালি করে কৈলাসহর পৌর পরিষদের 17টি আসনের মধ্যে 17টি আসনে প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। কৈলাসহর পাইতুর বাজার এলাকায় অবস্থিত দলীয় অফিস থেকে দলীয় কর্মীরা মিছিল বের শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মহকুমা শাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মিছিল নেতৃত্বে ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সহ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সক্রিয় সদস্য বিমল কর, নীতিশ দেব, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা, বিজেপি কৈলাসহর মণ্ডল সভাপতি হেমন্ত দেব সহ আরও অনেকেই। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সহসভাপতি রাজীব ভট্টাচার্য সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে বলেন, ট্রিপল ইঞ্জিন কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার যে উন্নয়নের কাজ করছেন তাকে আরও ত্বরান্বিত করার জন্য এই কৈলাসহর পুর পরিষদকে আরও যাতে এই উন্নয়নটাকে ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য আমরা এই ট্রিপল ইঞ্জিনের সরকার আমরা চাই। আমি আপনাদের মাধ্যমে আসন্ন পুর পরিষদ নির্বাচনে কৈলাসহরে আমি আপামর সমস্ত নাগরিকদেরকে আমি আহ্বান রাখব যে আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে যাতে আগামী দিন এই কৈলাসহরের উন্নয়নের স্বার্থে যাতে কাজ করতে পারে সেই আশীর্বাদ জনগণের কাছে আপনাদের মাধ্যমে চাইছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা প্রত্যেকটি কেন্দ্রেই আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আগামী কৈলাসহর পুর পরিষদ গঠন করতে যাচ্ছে। মূলত কোন বিষয়গুলি? রিপোর্ট খবর ত্রিপুরা। জমিয়ত উলামা হিন্দের এক সাংবাদিক সম্মেলন হয় আগরতলা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন জমিয়ত হিন্দের রাজ্য সভাপতি মুফতি আব্দুল মোমিন সহ সাধারণ সম্পাদক মাওলানা হাকিমউদ্দিন। জমিয়ত উলামা হিন্দের এক সাংবাদিক সম্মেলন হয় আগরতলা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন জমিয়ত উলামা হিন্দের রাজ্য সভাপতি মুফতি আব্দুল মোমিন সহ সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমউদ্দিন কাশেমি। বলা যায় শনিবার সকালে আগরতলায় আসেন জমিয়ত উলামা হিন্দের এক প্রতিনিধি দল। রাজ্যের প্রতিনিধি দল সহ তারা সারা রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন যেন শান্তি সম্প্রীতি এলাকা সকলকে নিয়ে বজায় থাকে। हमारा मुल्क हम सब लोगों का एक साथ का रहना, उठना बैठना, खाना पीना, बहुत अच्छे लोग हैं, बहुत अच्छा मुल्क है। थोड़े से लोग हैं जो मुल्क में बदअमनी पैदा करते हैं, उसी की एक कड़ी है त्रिपुरा में, ख़ास तौर से पानी सागर के इलाके में दंगे फसाद तो होते रहते हैं, पहले भी हुए हैं और एक दो नहीं हुए हैं, बल्कि आज़ादी से लेके आज तक 50,000 फसादात हो चुके हैं। लेकिन त्रिपुरा के अंदर हिंदुस्तान में अभी तक कहीं ऐसा नहीं हुआ जो त्रिपुरा में जिसमें हज़ारों लोग जुलूस की शक्ल में निकल करके उस जुलूस में जिस तरह से मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को गाली दी गई, मैं समझता हूँ कि सिर्फ मुसलमान नहीं बल्कि दुनिया में जितने भी अमन पसंद इंसान पसंद दोस्त हैं, किसी ने भी इसको बर्दाश्त नहीं किया है।
तो इस वजह से हम सब लोगों के लिए ये बहुत तकलीफ़देह सूरत हाल बनी है। अफसोस की बात यह है कि अभी तक हुकूमत उनकी पुष्ट पनाही कर रही है। हुकूमत ने अभी किसी ऐसे को गिरफ़्तार नहीं किया है जिन लोगों ने अलग ऐलान अपने जुर्म का ऐलान किया है और एक मजहबी बड़े पेशवा करोड़ों मुसलमानों का दिल जिन्होंने ज़ख्मी किया है नाराबाजी करके, और फिर उसमें मजहबी जगहों को निशाना बनाया गया, मस्जिद को जला दिया जो CRPF के कैंप के पास की मस्जिद है पानी सागर के अंदर। फिर दूसरे और इलाकों में वैसे तो मस्जिदें तकरीबन 16 के करीब हैं जिनके साथ छेड़खानी हुई है, लेकिन 4-5 ऐसी हैं जो पूरी तरह से जली हुई हैं जिनका बड़ा नुकसान हुआ है। पानी सागर ही में 3-4 दुकानें पूरी तरह से नष्ट कर दी गई हैं। कुल मिला के 11 दुकानें जलाई गई, उनका जुलूस की शक्ल में इस तरह से तबाही और बर्बादी मचाई गई। तो इस वजह से हमारा ये मुतालबा है कि हुकूमत त्रिपुरा इस सिलसिले में फसादियों को गिरफ़्तार करे और सख्त से सख्त सज़ा उनको मिलनी चाहिए। इस सिलसिले में कोई मज़हब का मामला नहीं होना चाहिए, दंगाइयों का कोई मज़हब नहीं होता है, तो उन्हें फ़ौरन गिरफ़्तार किया जाए और ये यकीनी सूरत हाल बनाई जाए कि जो खौफ और मायूसी पैदा होती जा रही है ख़ास किस्म के मज़हब के मानने वालों में, हम उसका किसी तरह से वो परेशानी के शिकार न हो। हुकूमत उसकी ज़िम्मेदारी लेकर हुकूमत देखेगी। जिनका जो नुकसान हुआ है उस नुकसान को ये हुकूमत की ज़िम्मेदारी है कि अपने शहरियों का नुकसान हुआ है उनको हुकूमत भरपाई करे, पूरी तरह से दोबारा उनको खड़ा करे। इसी तरह से जितनी इबादत गाहें हैं, चाहे वो इस वक्त फसाद की शिकार हुई हों या ऐसे इलाके में जो गैर महफूज इलाकों में हैं, वहाँ इंतज़ाम किया जाए, बंदोबस्त किया जाए ताकि वो मस्जिदें और इबादत गाहें महफूज रहें। पुरअमन रियासत रही है, यहाँ हिंदू और मुस्लिम के नाम पर कभी बड़े फ़िरका वाराना फसादात नहीं हुए, लेकिन इन दिनों जिस तरह विश्व हिंदू परिषद, बजरंग दल वगैरह ने रियासत के पुरअमन माहौल को जहर आलूद किया है, जिसके नतीजे में त्रिपुरा के मुख्तलिफ हिस्सों में मुस्लिम अक़लियतों के मकानों, दुकानों और मसाजिद पर हमले किए गए, वो इंतहाई काबिल मज़म्मत और मुल्क के वक़ार, इत्तेहाद व सालमियत के लिए नुकसानदेह है। इसके अलावा सबसे ज़्यादा अज़ियत की बात यह है कि विश्व हिंदू परिषद के एक रैली में पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम की शान अक़दस में इंतहाई नाज़िबा कलमात कहे गए, लेकिन आज तक पुलिस इंतज़ामिया ने उस पर कोई एक्शन नहीं लिया। यहाँ जो भी हो रहा है वो एक मुनज़्ज़म फ़साद है, वरना फ़साद अलग अलग हिस्सों में न होते। तकरीबन 400-500 किलोमीटर के एरिए में नुकसान पहुँचाया गया है, और ख़ास तौर से मजहबी इबादतगाहों को देख करके क्या ऐसे मौके पर यह ज़रूरी नहीं था कि रियासती सरकार और पुलिस इंतज़ामिया ऐसे अनासिर के ख़िलाफ़ सख्त कार्रवाई करती और उनको कैफ़िर किरदार तक पहुँचाती। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ আগরতলা পৌর নিগমের 34টি আসনে মনোনয়নপত্র জমা দেয় কংগ্রেস। মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস। আগরতলা পৌর নিগমের 34টি আসনে আজ মনোনয়নপত্র জমা দেয় কংগ্রেস। যদিও সকালবেলা এক সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিত সিনহা সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করেন। প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক মিছিল শহর পরিক্রমা করে সদর মহকুমা শাসক অফিসে রিটার্নিং অফিসারদের কাছে কংগ্রেসের প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিত সিনহা বলেন, বাকি 17 আসনে শীঘ্রই মনোনয়নপত্র জমা দেওয়া হবে। যে সকল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, যোগ্য প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। আজকে আমরা 34টা ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছি। আজকে সবটি অ্যানাউন্স দাখিল নাও করতে পারে, কাল আছে, পরশু আছে, দফায় দফায়, কিন্তু মেজর আজকে আমরা দাখিল করছি এবং নেক্সট আরও 17টা বাকি আছে, এটাও আমরা রেডি করছি। লাস্ট টাইমে আমরা জানি। আচ্ছা, প্রার্থীদের জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী? খুব আশাবাদী। শহরের মানুষ প্রো কংগ্রেস, এই রাজধানীর মানুষ প্রো কংগ্রেস। এর আগেও সিপিএমের দুর্দান্ত প্রতাপ আসনেও আমাদের কংগ্রেসকে এখানে সেবার সুযোগ দিয়েছে। এবার তো আমরা সাংঘাতিক আশাবাদী যে মানুষ বিতশ্রদ্ধ হয়েছে রুলিং পার্টির সম্পর্কে এবং বিকল্প হিসাবে কংগ্রেসকে বেছে নেয়। কোন কোন দিকগুলো মানুষের কাছে নিয়ে যাবেন এই প্রচারে? বিশুদ্ধ পানীয় জল আমরা দেব,
আজকে প্রেসও আমি বলেছি, হাওড়া নদী আছে, হাওড়া নদীতে কম করে 10,000 পায়খানা পাইপটা সরাসরি জলে ময়লাটা যাচ্ছে এবং এই হাওড়া নদীর জলটা রিফাইন করে আবার আমাদেরকে শহরবাসীকে সাপ্লাই দিচ্ছে। আমাদের মিউনিসিপ্যালিটি আমার কর্পোরেশনে আমরা পাই প্রথমেই কিন্তু ওই মানুষগুলার। রিপোর্ট খবর ত্রিপুরা। আজ আগরতলা পৌর নিগমের প্রার্থী তালিকা ঘোষণা দিলেন কংগ্রেস প্রদেশ সভাপতি বিরোধী সিনহা। ইতিমধ্যে রাজ্যে ঘোষণা হয়েছে আগরতলা পৌর নিগম, পৌরসভা এবং নগর নিগমের নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছে। দেরিতে হলেও কংগ্রেস আজ আগরতলা পৌর নিগমের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মোট 34 জন প্রার্থী তালিকা আজ ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোধী সিনহা। এক সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করেন তিনি। 70টি আসনে কোনো প্রার্থী তালিকা বাকি রয়েছে কংগ্রেসের। আগরতলা পৌর নিগমের প্রার্থী তালিকা ঘোষণা করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রাজ্যে রাজধানী শহরের আইন শৃঙ্খলা এখন একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়েছে। প্রায় প্রতিদিন খুব খারাপই হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে। এই গভর্নমেন্ট আসার পরে আইন শৃঙ্খলার ক্ষেত্রে, মানুষের নিরাপত্তার ক্ষেত্রে, নারীদের নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি আপনাদের আজকে আগরতলার মানুষ, কারণ কংগ্রেস পার্টি তো একটা হঠাৎ গজে ওঠা পার্টি নয়, তার বিরাট ইতিহাস রয়েছে। দেশের স্বাধীনতার জন্য কংগ্রেসের তাবর তাবর মানুষ হাসিমুখে পাশের মঞ্চে ঝুলেছে। সুতরাং এই কংগ্রেসের ইতিহাস এবং ভারতবর্ষের মানুষ কোনোদিন বলতে পারবে না। ভারতবর্ষ যতদিন থাকবে কংগ্রেস তার ততদিন থাকবে, এবং কংগ্রেস আছে বলেই, কংগ্রেস পার্টি আসি বলে কোনো দেশ ঐক্যবদ্ধ। কারণ কংগ্রেসের একমাত্র আদর্শ হচ্ছে ধর্ম নিরপেক্ষ। এই ধর্ম নিরপেক্ষকে ধরে রেখেছে কংগ্রেস পার্টি। ক্ষমতায় আসুক আর ক্ষমতায় না আসুক, রাষ্ট্রপতির রামামের জন্য কোনোদিন ধর্ম নিরপেক্ষতা ত্যাগ করেনি। আমি আপনাদের মাধ্যমে আজকে অ্যাপিল করবো আগরতলার সর্ব অংশের মানুষের কাছে, শিক্ষক কর্মচারীর কাছে, মা বোনদের কাছে, এবং যারা গুণীজনরা রয়েছেন, সাহিত্যিক যারা রয়েছেন, কবি রয়েছেন এবং সাংবাদিকরা রয়েছেন, সবাইকে বলবো যে আমরা উপযুক্ত প্রার্থী দিয়েছি। এই নির্বাচনে আপনারা একবার কংগ্রেসকে আপনাদের সেবার সুযোগ দেবেন, এই আমি কামনা করি। ধন্যবাদ। প্রার্থীগুলা কে কে? প্রার্থীগুলোর নাম বলছি। 1 নম্বর আসন হচ্ছে শিডিউল কাস্ট ওমেন শ্রীমতী মিনু সরকার। 2 নম্বর আসন হচ্ছে ওমেন রিজার্ভ, সেখানে শ্রীমতী রেখা চক্রবর্তী। 3 নম্বর আসনে শ্রী দিলীপ কুমার রায়, জেনারেল আসন। 4 নম্বর আসন শ্রীমতী সানকা সরকার। 5 নম্বর শ্রীমতী দেবযানী রূপিণী ভট্টাচার্য। 6 নম্বর শ্রী মনীন্দ্র মালাকার। 7 নম্বরে ডিক্লার লেটার 1 এসসি রিজার্ভ, ওমেন রিজার্ভ। এরপরে 10 নম্বরে শ্রীমতী নিবেদিতা রায়, এখানে আছে নিবেদিতা রায়। 11 নম্বরে শ্রী অর্ঘ কুসুম পাল অ্যাডভোকেট। 12 নম্বরে পরে আমরা ডিক্লেয়ার করব। 13 নম্বরে শ্রী রতন মিয়া। 14 নম্বরে আমরা পরে ডিক্লেয়ার করব। 15 নম্বরে ডিক্লেয়ার লেটার 1। 16 নম্বরে ডিক্লেয়ার লেটার 1। 17 নম্বরে শ্রীমতী সুতাপা ঘোষ। 18 নম্বরে শ্রী নারায়ণ দে। 19 নম্বরে ডিক্লেয়ার পরে করব। 20 নম্বরে শ্রীমতী মমিতা রায়, ওমেন রিজার্ভ। 21 নম্বরে শ্রী অঞ্জন শাহ এবং 22 নম্বরে শ্রী সঞ্জীব দেববর্মা। আচ্ছা, 23 নম্বরে শ্রীমতী স্মৃতি কণা ঘোষ। 24 নম্বরে শ্রী প্রদীপ সিংহ। 25 নম্বরে শ্রীমতী মালবিকা পোদ্দার দেবনাথ। 26 ডিক্লার লেটার। 27 রাখাল চন্দ্র দাস, 28 সাধু মিয়া
29 শ্রীমতী তুলসী রানী দাস, 30 শ্রী প্রসেনজিৎ দাস, 31 ডিক্লেয়ার করা হবে, 32 শ্রীমতী শ্রাবণী ভট্টাচার্য, 33 নম্বর ওয়ার্ড শ্রী বিট্টু দেব, 34 নম্বর ওয়ার্ড শ্রীমতী দেবযানী লস্কর, 35 নম্বর ওয়ার্ড এবং 37 নম্বর ওয়ার্ড ডিক্লেয়ার লেটার, 37 নম্বর ওয়ার্ড দীপঙ্কর সরকার, এরপরে 39 নম্বর নারায়ণ সাহা, 40 নম্বর পরে ডিক্লেয়ার হবে, 41 নম্বর রঞ্জিত দেব, 47 শ্রীমতী লক্ষ্মী মজুমদার, 43 শ্রীমতী প্রবাসী মন্ডল একেটে দাস, 44 শ্রী পাপু শাহ, এরপরে 46 শ্রী দিলীপ কুমার দেব, 47 সুরেশ দাস, 50 শ্রীমতী শঙ্করী সরকার, 51 শ্রী জয়দীপ ঘোষ। এটা পরে আমরা ডিক্লেয়ার করবো। আচ্ছা, এই যে পরে ডিক্লেয়ারটা মানে কি কারণে প্রার্থী পাওয়া গেছে না কোনো অন্য কোনো কারণে? পাচ্ছি, কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না, অনেক জায়গাতে 2-3টা আছে এবং ওই ব্লক কংগ্রেসকে দায়িত্ব দেওয়া হয়েছে, 2-3টা যে দাবিদার তাদের মধ্যে বৈঠকের একজন প্রার্থী বাছাইয়ের পর্বটা কিভাবে করবেন? ব্লক কংগ্রেস কমিটি আছে, আমাদের ওয়ার্ড কংগ্রেস কমিটি আছে, তাদের মাধ্যমে আমরা নামগুলা কালেক্ট করছি। মহিলা প্রার্থী টোটালে তো অ্যাকচুয়ালি রিজার্ভ আছে 26, পুরুষ হল 25, মহিলা প্রার্থী এখন পর্যন্ত আমরা কতজন। রিপোর্ট খবর ত্রিপুরা। রাজ্যে আসন্ন পৌর নগর পঞ্চায়েতের নির্বাচনের জন্য 13টি আসনে সোনামুড়া মহকুমা শাসকের নিকট মনোনয়নপত্র জমা দিলেন শাসক দলের প্রার্থীরা। রাজ্যে আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সোনামুড়া নগর পঞ্চায়েতে 13টি এবং মেলাঘর পৌর পরিষদ নির্বাচনের জন্য 13টি আসনে সোনামুড়া মহকুমা শাসক অফিসে আরো তথা মহকুমা শাসক রতন ভৌমিকের নিকট মনোনয়নপত্র জমা দিলেন শাসক দলের মনোনীত প্রার্থীরা। এদিনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সোনামুড়া শহরে এক সুবিশাল র্যালি সংগঠিত করে বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের র্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতাপ, বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক কিশোর বর্মন, সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি সিপাহী জেলার দক্ষিণাংশ সভাপতি দেবব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের র্যালিটি সোনামুড়া শহর পরিক্রমা করে স্থানীয় নগর পঞ্চায়েতের সম্মুখে এক পথসভায় মিলিত হয়। সেখান থেকে একে একে মনোনয়নপত্র প্রার্থীরা আরও নিকটে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। মেলাঘর 13টা আসন, আমরা সব সমাজের বিশেষ যে রিটায়ার্ড পার্সন থেকে এবং কার্যকর্তা, মহিলা, গৃহিণী থেকে শুরু করে যারা রয়েছেন, আমরা 13 জনকে প্রার্থী করেছি এবং মিডলে নগর মেলাঘর পৌর পরিষদের দায়িত্ব আমাদের কাছে প্রায় 1.5 বছর আমাদের কাছে ছিল এবং আমাদের যারা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, যারা কমিশনাররা ছিলেন, তারা ভালো কাজ করেছেন। তো আগামী দিন আমাদের মেলাঘর পৌর পরিষদের যে এলাকাবাসীরা রয়েছেন তাদের সুবিধার্থে এবং সেটাকে ডেভেলপমেন্ট করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার এবারও আমাদের ইচ্ছা ছিল, কিন্তু জনসংখ্যার নিরিখে সেটাকে করা হয়। আমরা চাইছিলাম রবীন্দ্রনগরটাকে সেটাকে অ্যাড করতাম, কিন্তু রবীন্দ্রনগরের আমার গ্রামবাসীরা পৌর পরিষদে আসতে ওনারা বারণ করেছেন। তো আগামী বছর দেখব জনসংখ্যার নিরিখে সেটা করতে হয়। আমার খুব ইচ্ছা ছিল এবং আমি বলেছিলাম যে সোনামুড়া নগর পরিষদকে পৌর পরিষদ আমরা করব, কিন্তু পৌর পরিষদ হয়নি, নগর পরিষদ রয়েছে এবং তার উন্নয়নে বিন্দুমাত্র খামতি আমরা রাখবো না। যতটুকু আপনাদের এবং আমি আমার ব্যবসায়ী যারা রয়েছেন, মার্চেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে, আমার যাবার বুদ্ধিজীবী মহল রয়েছে, বিশিষ্টজনেরা যারা রয়েছেন, আমার ছাত্ররা, মায়েরা যারা রয়েছেন, সবার কাছে আমি আবেদন করব, মেলাঘর হোক, সোনামুড়া হোক, নগর পরিষদ হোক, পৌর পরিষদ হোক, আপনাদের ডিমান্ড আমাদের কাছে রাখুন এবং আপনারা যা ডিমান্ড করবেন তাকে সব জায়গায় অ্যাসেম্বল করে আমরা আমাদের ম্যানিফেস্টো তৈরি করব। মেলাঘরের জন্য আলাদা করব এবং সোনামুড়ার জন্য আলাদা করব এবং রাজ্য ভিত্তিক আরেকটা আলাদা হবে এবং নগরের এবং পৌর পরিষদের যারা বাড়িঘর নির্মাণ করেন। রিপোর্ট খবর ত্রিপুরা। কৈলাস দুষ্কৃতী চুরির দ্বারা আক্রান্ত হন এবিপি সম্পাদক শিবাজী সেনগুপ্ত। গত 29শে অক্টোবর কৈলাসহর আক্রান্ত হন
এবিপি সম্পাদক শিবাজী সেনগুপ্ত। তিনি ছুরির আঘাতে জখম হন। তাকে প্রথমে কুমারঘাট হাসপাতালে এবং পরে আগরতলা জিবি হাসপাতালে আনা হয় উন্নত চিকিৎসা করার জন্য। সম্পাদক শিবাজী সেনগুপ্ত আহত হয়েছেন। তাকে দেখার জন্য বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় সহসংগঠনের মন্ত্রী শ্রীনিবাস জি আজ জিবি হাসপাতালে যান এবং আহতের সাথে দেখা করেন। 30 तारीख को अखिल भारतीय विद्यार्थी परिषद के कार्यकर्ता, जो हमारा पूरा देश भर में एक अभियान चला हुआ है, हर साल हम अपनी सदस्यता करते हैं, उसी सदस्यता अभियान के तहत हमारे कार्यकर्ता और कॉलेज कैंपस में RKI कॉलेज कैंपस में गए और वहाँ पर जिस प्रकार से कुछ ऐसे कॉलेज के अंदर और कुछ कॉलेज के बाहर विद्यालय है, उस विद्यालय के बाहर ऐसे कुछ लोगों ने सदस्यता करने के बाद हमारे कार्यकर्ताओं को घेरा, पहले उन पर पत्थरबाजी किया, उसके बाद उनको साथ मैन हैंडलिंग किया और इसी दौरान हमारे वहाँ के सिटी सेक्रेटरी शिवाजी सेनगुप्त भी वहाँ पर कार्यकर्ताओं के पास उन्होंने जब फ़ोन किया तो वो आए और उसके बाद वहाँ जिस प्रकार का घटनाक्रम हुआ और वहाँ एक योजनाबद्ध तरीके से और एक बहुत बड़े समूह ने और जिहादी मानसिकता के साथ हमारे कार्यकर्ताओं को घेरा और चाकुओं से उन पर हमला किया। ये दुर्भाग्यजनक है कि 3 दिन की इस घटना के बाद आज तक पुलिस प्रशासन ने ना तो 307 के तहत मुकदमा दर्ज किया, अभी तक हमारे कार्यकर्ता का बयान दर्ज तक करने के लिए पुलिस को फुर्सत नहीं है। इसलिए अखिल भारतीय विद्यार्थी परिषद की पुरजोर मांग है, उसको लेकर के हम त्रिपुरा सहित पूरे देश में आंदोलन कर रहे हैं कि दोषियों के खिलाफ कड़ी से कड़ी कार्रवाई करते हुए धारा 307 के तहत मुकदमा दर्ज करके उनको गिरफ्तार किया जाए, हमारे कार्यकर्ता को न्याय दिया जाए, उसको पुलिस प्रोटेक्शन दिया जाए और राज्य सरकार से भी हम मांग करते हैं कि ऐसे देश पूरे प्रदेश में हर कॉलेज कैंपस में जहाँ इस प्रकार के गुंडा एलिमेंट्स रहते हैं वहाँ पर सुरक्षा व्यवस्था चाक चौबंद की जाए। ये सारे मुद्दे अभी हमारे सामने हैं, इसलिए इन सारे मुद्दों को लेकर कल हम राज्य के मुख्यमंत्री से भी मिलने वाले हैं, उनसे भी ये सारे पक्ष हम रखने वाले हैं और अगर हमको न्याय नहीं मिला तो हम पूरे देश के अंदर एक सड़क से लेकर संसद तक ये आंदोलन करेंगे। ये केवल विद्यार्थी परिषद के कार्यकर्ता का विषय नहीं है, ये संपूर्ण त्रिपुरा में कॉलेज कैंपस या स्कूल कैंपस के बाहर जिस प्रकार के एक अराजकता का वातावरण बनाने का प्रयास कर रहे हैं और जैसे इस राज्य में एक सांप्रदायिक घटना को अंजाम देने का प्रयास कर रहे हैं, ऐसे सभी विषयों को हम लेकर के काम कर रहे हैं। इसलिए हमारा पहला मुद्दा है कि हमारे कार्यकर्ता के साथ न्याय होते हुए और जो अपराधी है वो चाहे किसी से जुड़ा हो, कोई भी हो, उसके पीछे कोई भी ताकत हो, अपराधी अपराधी होता है। उसने हमारे कार्यकर्ता पर जानलेवा हमला किया है और जानलेवा हमले का मतलब होता है कि 307 की धारा लगाकर उसको गिरफ्तार किया जाए और उसके साथ जितने लोग थे, जिन 20-25 लोगों ने घेरकर हमारे कार्यकर्ता को मारने का प्रयास किया है, उन सब पर कार्रवाई होनी चाहिए। यही मुद्दे अभी विद्यार्थी परिषद लेकर के हम प्रशासन से, शासन से और यहाँ के मुख्यमंत्री से भी इन सब विषयों पर बात। अभी तक कोई अरेस्ट? রিপোর্ট খবর ত্রিপুরা। মাটি কাটা জিসিবি ডজার নিয়ন্ত্রণ হারিয়ে জিসিবি চাকার নিচে চাপা পড়ে মৃত্যু হয় জিসিবি চালকের। কোটা মঙ্গিয়াকামী থানাধীন কাকড়াছড়া গিরি এলাকায় মাটি কাটার জিসিবি ডজার নিয়ন্ত্রণ হারিয়ে 200 ফুট নিচে গভীর খাদে পড়ে ঘটনাস্থলে জিসিবি ডজারের চাকার নিচে চাপা পড়ে মৃত্যু হয় জিসিবির চালক প্রসেনজিৎ দাসের। ঘটনা রবিবার সন্ধ্যা রাত মঙ্গিয়াকামী থানার কাকড়াছড়াগিরি এলাকায়। ঘটনার ব্যাপারে জানা যায়, তেলিয়ামুড় মহকুমার অন্তর্গত মঙ্গিয়াকামী RD ব্লকের অধীন কাকড়াছড়া নোনাছড়া গিরি এলাকায় বিসি পঞ্চায়েতের নতুন বিল্ডিং এর কাজে একটি টেন্ডার বের হয় আর এই অফিসে বিল্ডিং তৈরির কাজের দায়িত্বে ছিলেন মঙ্গিয়াকামী ব্লকের আধিকারিক বিজয় দেববর্মা। সে মোতাবেক বিগত কিছুদিন ধরে তথাকথিত এলাকায় জোর কদমে চলছে বিল্ডিং তৈরির কাজ, কিন্তু হঠাৎই গতকাল রবিবার সকাল থেকে তথাকথিত কর্মস্থল এলাকায় তিপ্রামথার নামধারী কিছু সংখ্যক উপজাতি জনগণ কর্মস্থলে গিয়ে কাজের দায়িত্বে থাকা আধিকারিকদের কাছে 2 লক্ষাধিক টাকা দেওয়ার দাবি করে। এমনটাই অভিযোগ কাজের দায়িত্বে থাকা আধিকারিকদের, কিন্তু এই কাজের দায়িত্বে থাকা আধিকারিকরা মূলত 2 লক্ষাধিক টাকা দিতে অস্বীকার করে, পাশাপাশি টাকা দেওয়ার কারণ জানতে চায়। আর এরপর থেকে কর্মস্থলে এই কাজের দায়িত্বে থাকা আধিকারিক ও তিপ্রামথার নামধারী জনগণের মধ্যে দীর্ঘ সময় ধরে টান উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। একসময় তিপ্রামথার নামধারী একাংশ উত্তেজিত যুবক মাটি কাটা জিসিবির ডজার গাড়ি চালক প্রসেনজিৎ দাসকে তৎক্ষণাৎ কাজ বন্ধ রাখার জন্য বলে। শুধু তাই নয়, একসময় জিসিবির চালককে বরাবরের মতোই হুমকি দিতে থাকে, কিন্তু সঙ্গে সঙ্গে এই পুরো ঘটনাটি এই কাজের দায়িত্বে থাকা আধিকারিকের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনিক স্তরের পুলিশ আধিকারিকদের বিস্তারিত জানালেন। ঘটনা হইল গিয়ে কাকড়াছড়া নোনাছড়া একটা বিসি পঞ্চায়েত একটা অফিস বিল্ডিংয়ের একটা কাজ একটা আমি পাইছি। তো কাজটা আমার ছোটো ভাই করে তেলিয়ামুড়ার। তো এখানে আজকে যখন কাজ শুরু করা হয়েছিল সকালবেলা, তখন স্থানীয় কিছু মানুষ, 20-25 জন মানুষ এবং নাম জানি না তারা তিপ্রামথা দলের নাম দিয়ে এসে 2 লাখ টাকা ডিমান্ড করছে। সারাদিন কাজ বন্ধ করে রাখছে, ড্রাইভারের হুমকি দেওয়া হয়েছিল, তারপরে গাড়ি গুড়ি ভাঙ্গা লাইব।
তারপরে এই ব্যাপারটা আমাদের তেলিয়ামুড়া এসডিপিও সাহেবরে জানানো হয়েছে পরে উনি তাড়াতাড়ি এখান থেকে গাড়িটা বাইর করে নেওয়ার সময় গাড়িটা আমার সন্ধ্যার সময় দুর্ঘটনায় কবলিত হয়। আর যারা 20 থেকে 25 জন আপনার কাছে গিয়ে যারা ওই ত্রিপুরা মাথার নামে যারা অবজেকশন করছে কাজ, ওনার কাছে এরকম কোনো প্রমাণ ফ্ল্যাগ বা এরকম কোনো পোস্টকার্ড আছে যে এই ত্রিপুরা মাথার বলে চেনা যাবার? না, তাদের কাছে কোনো ফ্ল্যাগটা কোনো কিছুই ছিল না। তারা এমনিতে আয়া সেটা কইছে যে আমরা ত্রিপুরা মাথার লোক, এখানে কাজ করতে যাইব না, কাজ করতে গেলে আমাদের 2 লক্ষ টাকা দিতে লাগবে। এখন এই যে ধান দুর্ঘটনা রয়েছে, তো এই ধান দুর্ঘটনার মধ্যে কি নিহত হয়েছে? হয়, এখানে আমার গাড়ির ড্রাইভার প্রসেনজিৎ মারা গেছে, এখনও উদ্ধার প্রসেনজিৎ দাস, বাড়ি আমবাসায় কোকুলাই। তো এখানে এখনও ওর বডি উদ্ধার করা যাইতেছে না, সকালবেলা ক্রেঙাই না সেটা ওর বডি উদ্ধারের ব্যবস্থা করা হবে অতি শীঘ্র। এখন এই ঘটনাটা কোনো মামলা করবেন থানায়? থানাতে তো মামলা হইব। এটা কি রেখার মাধ্যমে কাজ ছিল? না, এটা আপনার আরডি ব্লকের কাজ। কোন ব্লকের আন্ডারে এটা? এটা মুঙ্গিয়াকামি ব্লকের আন্ডারে। এলাকাবাসী কিছু এখানে এটাও সাক্ষাৎকার বা মেনশন করেছেন যে এখানে রেখার থ্রুতে কাজ চলছে, এটা কি এই বিষয়ে কি জানেন আপনি? না, এই বিষয়ে তো আমার কোনো জানা নেই। কার থ্রুতে কাজ করেছেন আপনি এখানে? এটা টেন্ডারে ব্লকের। এমনি কাজের আয়ু কে ছিল এখানে? ওনার নাম কি? ইঞ্জিনিয়ার নাম বিজয় দেববর্মা, মুঙ্গিয়াকামি ব্লকের। কাজ বন্ধের উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া নেতৃত্বে মুঙ্গিয়াকামি থানার পুলিশ বাবুরা। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক স্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েও কাজ বন্ধ নির্দেশ কোনো রকম সুরাহার পথ বের করতে না পেরে অবশেষে গতকাল রবিবার রাতে আনুমানিক বিশাল পুলিশ টহলদারির মধ্যে দিয়ে কাজের দায়িত্বে থাকা কর্মরত সকলকে প্রজা বাহাদুর মলসমপাড়ার গিরি এলাকা থেকে বের করে আনার সময় হঠাৎ কাকড়াছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে 200 ফুট নিচে গভীর খাদে চলে যায় জিসিবি মাটি কাটার ডজার গাড়ি। সঙ্গে সঙ্গে ডজারের চাকার নিচে পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় চালক প্রসেনজিৎ দাসের। পরবর্তীতে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনী কর্মীদের। খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে আয় দমকল কর্মীরা, কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও দীর্ঘ ঘন্টা চেষ্টার পরে এখনো পর্যন্ত 200 ফুট নিচে গভীর খাদ থেকে চাকার পৃষ্ঠ হওয়া চালক প্রসেনজিৎ দাসের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দীর্ঘ 19 ঘন্টার পর প্রশাসনের সূত্র ধরে মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। মৃতদেহ উদ্ধার করার পর তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহ তুলে দেওয়া হবে। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন 11 মহারানী স্বশাসিত জেলার পরিষদের নির্বাচিত সদস্য কমল কলয়। তিনি এই ঘটনার দুঃখ প্রকাশ করেন। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে মূলত ভিত্তিহীন। তিনি আইপিএফটির দিকে অভিযোগ তুলে বলেন, এই দলের লোকেরা ত্রিপুরামথার নাম বদনাম করার জন্য এই ধরনের চক্রান্ত করছেন। বর্তমান স্বশাসিত জেলা পরিষদের সদস্যদের চাইছে রাজ্যের উন্নয়নের বাধাদানকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবিও রাখেন তিনি। এদিকে উদ্ধার কাজে ব্যবহৃত 2টি ক্রেন আনা হয়েছে। দীর্ঘ প্রায় ঘন্টা 3 চেষ্টার পর মৃতদেহটি উদ্ধার করা সম্ভব। এই নোনাসরা কাকড়াছড়া রাস্তায় কাকড়াছড়া থেকে নোনাসরা রাস্তা যাওয়ার পথে গতকাল সন্ধ্যায় একটা জেসিপি দুর্ঘটনাগ্রস্ত হয়। সেই জেসিপি দুর্ঘটনাগ্রস্ত হওয়াতে জেসিপির চালক সূত্রধর নাম প্রসেনজিৎ সূত্রধর নামে আমবাসার কুলাইয়ের বাসিন্দা, ওনার প্রাণ হারান। তো গতকাল থেকেই প্রশাসন, এখানকার ফায়ার সার্ভিস এবং স্থানীয় পুলিশ প্রশাসন এবং যারা কাজে যে বরাদ্দ পায়, এখানকার রুরাল ডেভেলপমেন্টের পঞ্চায়েতের ঘর নির্মাণের কাজ চলছে। সেই ঘর নির্মাণের কাজ করতে গিয়ে ফেরার পথে গতকালকে এখানে দুর্ঘটনাগ্রস্ত হয়ে এবং উনি মারা যায়। তো আমরা শুনতে পেয়েছি, শুনেই আজকে চলে আসলাম। তো চোখের সামনেই বডি রিকভার হলো, বডি এখন পিএমএ নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ রিপোর্ট, খবর ত্রিপুরা। টিজিটিএ এক সাংবাদিক সম্মেলন করলেন সংগঠনের অফিসে। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুকান্ত ব্যানার্জি সহ অন্যান্যরা। টিজিটিএ এক সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের অফিসে। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুকান্ত ব্যানার্জি সহ অন্যান্যরা। শিক্ষানীতি 2020
বাতিল সহ দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একই বিষয় বারবার পড়াতে হচ্ছে। এটাই হাস্যকর। সব মিলিয়ে শিক্ষাকে বেসরকারীকরণ এবং বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা সহ নানা বিষয়ে সরব হন টিএ কর্মকর্তারা। আগামী দিনে রাজ্যের শিক্ষার হাল তলানিতে যাবে তারা সমালোচনা করে তারা আন্দোলনে যাবার কথা বলেন। রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের বিভিন্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের শিক্ষার হালকে আরও গুণগত মান বাড়ানোর জন্য বিভিন্ন কথা বললেন সংগঠনের নেতৃত্বরা। এডুকেশন পলিসি যেভাবে চালু করার চেষ্টা হচ্ছে সারা দেশে, সেইটা নিয়ে আমাদের বক্তব্যটাকে রাজ্যের মানুষের সামনে আপনাদের মাধ্যমে তুলে ধরা। এছাড়াও এ রাজ্যের শিক্ষার হাল হকিকত যেভাবে চলছে, যে অবস্থা থেকে শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে, তারও কিছু প্রাসঙ্গিক কথাবার্তা কমরেড সুকান্ত ব্যানার্জি আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি সেই সব কথাকে সমর্থন করি বলতে চাইছি, আমাদের সমিতি ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এসবিরুডের বক্তব্য আমরা টিজিএটি এর সঙ্গে সহমত পোষণ করেই সর্বভারতীয় শিক্ষক সংগঠন স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সিদ্ধান্তক্রমে সারা দেশ জুড়ে নিউ এডুকেশন পলিসি চালুর মাধ্যমে যেভাবে কর্পোরেটদের হাতে শিক্ষাকে কিছু মিষ্টি মিষ্টি সুন্দর কথার মধ্য দিয়ে পারতপক্ষে শিক্ষার বেসরকারীকরণের কাজটা পাকা করার চেষ্টা হচ্ছে, আমরা মনে করি সর্বক্ষেত্রে যেভাবে সরকার সেটা চালু করতে চাইছেন, তার জন্যে সরকারের উচিত ছিল সর্বস্তরে শিক্ষক সংগঠন, শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট, শিক্ষার স্বার্থে যারা কাজ করছেন, শিক্ষা অনুরাগী যে সমস্ত বিদ্বজ্জনরা রয়েছেন, সকলের সঙ্গে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে সর্বসম্মত একটা চিন্তা ভাবনার মধ্য দিয়ে শিক্ষা ক্রম সারা দেশে চালু হলে এটা অনেক বেশি গ্রহণযোগ্য হতো বলে আমরা মনে করছি। এই শিক্ষাক্রম যেটা চালু করার চেষ্টা হচ্ছে, নৈতিক শিক্ষা, ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা ইত্যাদি কথা বলার মধ্য দিয়ে মনোরঞ্জনের চেষ্টা হলেও পারতপক্ষে শিক্ষাকে মোটামুটিভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা, এবং সেটা করতে গিয়ে শিক্ষাক্রমেই সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে কিন্তু চলে যাবে বলে আমরা মনে করছি। আমরা এ রাজ্যেও দেখছি এই নয়া শিক্ষানীতি চালু হওয়ার আগে থেকেই সরকার যেভাবে কাজ করছেন, সেইখানে উদ্দেশ্যটা একেবারে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। কিছু কিছু স্কুলকে ইংলিশ মাধ্যমে রূপান্তরিত করা শুনলে খুব ভালো। আমার স্কুলও ইংলিশ মিডিয়াম হয়েছে। আমি মনে করি ইংরাজি শিক্ষার প্রয়োজন আছে। ছাত্রছাত্রীদের মধ্যে ইংরাজি শিক্ষার একটা, তাদের অভিভাবক সহ ছাত্রছাত্রীদের মধ্যেও একটা আরতি রয়েছে। সব কিছু বাদ দিয়েও তারপরে বলতে হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার স্কুলগুলিতে, সেরকম ইনফ্রাস্ট্রাকচার কিন্তু। রিপোর্ট, খবর ত্রিপুরা। তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে 15টি ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করা হয় তেলিয়ামুড়া শাসকের কার্যালয়ে। সব জল্পনা অবশেষে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে তেলিয়ামুড়া পৌর পরিষদের মোট 15টি ওয়ার্ডের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করা হয় আজ সোমবার দুপুরে আনুমানিক প্রায় 12টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেলিয়ামুড়া পৌর পরিষদের মোট 15টি ওয়ার্ডের প্রার্থী তালিকা মনোনয়নপত্র জমা দেওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের কার্যালয়ে। মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পীরের হাতে বর্তমান করোনা অতিমারির সমস্ত প্রশাসনিক নির্দেশিকাকে মান্যতা দিয়ে। তবে আজ তথা সোমবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে সকাল 9টা থেকে তেলিয়ামুড়া চাকমাঘাটস্থিত মহকুমা শাসকের অফিসের কার্যালয়ে তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ওসি নারুগোপাল দেবসহ বিশাল আরক্ষা বাহিনী দিয়ে মোতায়েন করা হয়। এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা আইনজীবী গৌরীশঙ্কর রায়কে এক সাক্ষাৎকারে জানান, সুষ্ঠু ও সম্পূর্ণ অবাধ নির্বাচনে তেলিয়ামুড়াবাসীর আশীর্বাদ পেলে আসন্ন পৌর ভোট নির্বাচনের ফলাফল 28শে নভেম্বর গণদেবতার রায়ে তেলিয়ামুড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিশ্চিত 100% জয় হবে। কি কারণে এখানে আজকে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আজকে তেলিয়ামুড়া পুর পরিষদের সবগুলো ওয়ার্ডে প্রার্থী দেওয়ার জন্য আমরা নমিনেশন জমা করতে এখানে এসেছি। তো কয়টা ওয়ার্ডের জন্য নমিনেশন জমা দিয়েছে?
আপাতত 3টে হয়ে গেছে, বাকিগুলো কাজ চলছে, সবগুলোতে দেবো আজকে। আচ্ছা, এই পুরো ভোট নির্বাচনে জয় নিয়ে কতটুকু আশাবাদী? তেলিয়ামুড়াবাসী যারা ভোটার রয়েছেন, গণদেবতা রয়েছেন, তাদের আশীর্বাদ পেলে আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা জিতব। এখন মূলত এটাই দেখার বিষয় যে আসন্ন 28শে নভেম্বর পৌর ভোট গণনা বাক্সে গণদেবতার রায়কে কোন দিকে যায় সেটা মূলতই সময়ের অপেক্ষা। রিপোর্ট, খবর ত্রিপুরা। বিরল প্রজাতির এক গোসাপ উদ্ধার হলো কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ছনখলা মণিপুরি এলাকা থেকে। এবার বিরল প্রজাতির এক গোসাপ উদ্ধার হলো কমলাসাগর বিধানসভা কেন্দ্রে ছনখলা মণিপুরি পাড়া থেকে। সোমবার সকাল 10টা নাগাদ ওই পাড়ায় এক মহিলা তার বাড়ির নিকট একটি গর্তে হঠাৎ এই বিরল প্রজাতির সাপ দেখে ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসে, গর্তে ওই গোসাপটিকে দেখতে পায়। পরে এলাকার শিক্ষিত যুবকরা বন দপ্তরের কর্মীদের খবর দেয়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা সোমবার সন্ধ্যায় 5টা নাগাদ ওই এলাকায় এসে গোসাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে গোসাপটিকে দেখার জন্য দুপুর থেকে স্থানীয় এলাকার মানুষও পার্শ্ববর্তী এলাকার লোকজনরা এসে ভিড় জমাতে থাকে। উল্লেখ্য, এই গোসাপ ত্রিপুরা রাজ্যে সচরাচর খুব কমই দেখা যায়। আর সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ গোসাপটিকে উদ্ধার করা পর্যন্ত প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। গোসাপটিকে উদ্ধারের পর বন দপ্তরের এক কর্মী জানিয়েছেন এটিকে অন্যত্র নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে। আমি পাইছে এখানে, ওই আমি তো সব সময় এই গাতাটা চাই। এই জায়গাটা কি আপনার জায়গা? আমার জায়গা এটা। আমার লেফটিন বানানি লাগিয়া গাঁথা করছি। আর এখানে মধ্যে কোনো সময় মধ্যে ও হাঁস পড়ে, মুরগি পড়ে। আমি ডেলি এই গাঁথাটা আমি চেক করি আর কি। আজকে দেখেন এটা পড়ে রইছে এখানে। এটার নাম কিটা জানেন? জানে না এটা। আচ্ছা আচ্ছা, তো আজকে সারা প্রায় সময় এই জিনিসটি দেখেননি এদিকে? দেখেন আপনার এই জায়গা দিয়ে মানে ঘোরাফেরা করে এটি? আর এখানে থেকে একটা বড় আছে। দেখছেন নি বড়টা? দেখছি ওই আমার লেফটিন এই দিকে, ওই লেফটিনের কিনারে কিনার মধ্যে আতে সবসময়। তো আপনারা ফরেস্টারে খবর দিছেন নি? তো তারা কি তাকে আইতাছে কইছে? তারা আইতাছে বলে ছায়া বলে রাখতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কিটা? জায়গা এই জায়গাটার নাম ছনখলা। আচ্ছা আচ্ছা, আপনার নাম কিটা? আমার নাম লেন্ডি। রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্রামগঞ্জ থানার লাঠিছড়া রামনগর রংকামালা এলাকায় কিছু নেশা কারবারি আটক করল বিশ্রামগঞ্জ থানার পুলিশ। অবশেষে বিশ্রামগঞ্জ থানার পুলিশের টনক লড়ল। বিশ্রামগঞ্জ থানা অন্তর্গত লাঠিছড়া রামনগর লঙ্কামালা রামপ্রদ পাগলিবাড়ির এই সমস্ত এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে চলছে তীর জুয়া এবং নেশার রমরমা বাণিজ্য। পুলিশ সম্পূর্ণ নীরব দর্শক বলে এলাকাবাসীর অভিযোগ ছিল। গতকাল প্রতিবাদী কলম পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পার্বত্য এলাকাগুলিতে কিভাবে চলছে তীর জুয়া এবং নেশা বাণিজ্য রমরমা। খবর প্রকাশিত হয় 24 ঘন্টার মধ্যে বিশ্রামগঞ্জ থানার ওসি পান্নালাল সেনের নেতৃত্বে সোমবার সকালবেলায় রামনগর পরিত্যক্ত বাড়ি থেকে 10 কার্টুন পেন্সিলের উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। কার্টুনগুলি উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানার নিয়ে আসা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 7 থেকে 8 লক্ষ হবে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি পান্নালাল সেন। তবে কোনো নেশা কারবারি আটক করতে পারেননি পুলিশ। ওসি পান্নালাল আরও জানিয়েছেন বিশ্রামগঞ্জ ও বিশালগড় থানার পুলিশের যৌথ অভিযানে সাফল্য এসেছে। আগামী দিনেও নেশার বিরুদ্ধে প্রতিরোধ অভিযান জারি থাকবে বলে বিশ্রামগঞ্জ থানার ওসি জানান। এটা আজকে না, এটা গতকালকে, মানে আজকে ফার্স্ট নাইটে আর কি, মানে ইন্টারভেনিং নাইট গতকালকার আজকের ইয়েতে একটা ইনফরমেশান এরকম ছিল যে রামনগর থেকে তক্সাপাড়ার দিকে যে রাস্তাটা গিয়েছে পাগলিবাড়ি হয়ে রামপদ হয়ে যে রাস্তাটা গিয়েছে ওই জায়গা দিয়ে একটা ফেন্সিডেলের মুভমেন্ট হতে পারে। এটা জয়েন্টলি ইনফরমেশান ছিল, এটা বিশালগড় পিএসের কাছে ছিল ইনফরমেশানটা। জয়েন্টলি বিশালগড়ের থানার স্টাফ সহ, আমাদের স্টাফ সহ যখন আমরা ওই জায়গাটাতে গিয়েছি, যখন রামপদর এখানে একটা জায়গার ভিতরে, এটা অ্যাবান্ডন্ড একটা প্লেসে, একটা রাস্তার সাইডেই দেখা গেছে হঠাৎ করে এরকমগুলি বস্তা। তখন কাছে গিয়ে সেটা দেখা গেল এটা একটা পাশে একটা বাড়ি, যে বাড়িটার ভিতরে কেউই নেই, শুধু একজন বয়স্ক মহিলা আছে। তারপরে দিয়া দেখলাম যে আমরা এটারে তখন একটু ইয়ে করে দেখলাম যে এগুলি ভেতরে কন্ট্রাব্যান্ড আর্টিকেলস, ফেন্সিডিল, তখন এগুলি সেটাতে আমরা সিজ করে নিয়ে আইসি। স্যার, আনুমানিক এটার বাজার মূল্য কত হবে? বাজার মূল্যের আমার খুব একটা আইডিয়া নেই, তবে এটা যেটা লোকমুখে শোনা যায় যে এগুলির নাকি বাজারে বিক্রি হয় 400-500 টাকা করে, সেই হিসেবে তো এটা 7-8 লাখ টাকার মাল হবে। স্যার, আপনারা কি কাউকে আটক করতে পারছেন?
এটার কারোর পজিশনেই পাওয়া যায়নি, তো এটা তদন্ত চলছে, দেখা যাক এটার জন্য রেসপন্সিবল। স্যার আপনি তো বিশ্রামগঞ্জ থানার ওসি। রিপোর্ট খবর ত্রিপুরা। শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে বিলোনিয়া থানাতে অনুষ্ঠিত হয় শান্তি বৈঠক। বিলোনিয়া বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিনিধি, বিভিন্ন পঞ্চায়েতের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে অনুষ্ঠিত হয় এদিনের শান্তি বৈঠক। 31শে অক্টোবর ছিল রাষ্ট্রীয় একতা দিবস। এই দিবসকে সামনে রেখে একতার বার্তা দিয়ে উচ্চ আদালতের নির্দেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিলোনিয়া থানার অন্তর্গত এই শান্তি সম্প্রীতির বৈঠক অনুষ্ঠিত হয় থানাতে। এদিনের আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন, সরকারি আইনজীবী আক্তার হোসেন মজুমদার সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা। মাননীয় ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে আমাদের বিলোনিয়া ওসি সাহেবের উদ্যোগে আমাদের এখানে একটা পিস কমিটির ব্যাপারে প্রস্তুতির ব্যাপারে আলোচনা হয় এবং আমাদের বিলোনিয়া থানা এলাকা কিভাবে আমাদের মধ্যে সুভ্রাতৃত্ব, শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা যায়। উভয় সম্প্রদায়ের লোক, আমাদের হিন্দু মুসলিম যারাই আছে সবখান থেকে আমাদের বিশিষ্ট কিছু লোককে নিয়ে আজকে আমাদের আলোচনা হয় এবং সবাই আগামী দিন যাতে আমাদের এই অত্র এলাকা শান্তি সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব অক্ষুণ্ণ থাকে তার জন্য সবাই প্রতিজ্ঞাবদ্ধ এবং বদ্ধপরিকর হিসাবে আজকে আলোচনা সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্ট খবর ত্রিপুরা। এআইডিএসও সংগঠনের বিক্ষোভ প্রদর্শন করলো উচ্চশিক্ষা দপ্তরের সামনে। সংগঠনের বিক্ষোভ প্রদর্শন করলো উচ্চশিক্ষা দপ্তরের সামনে। তাদের দাবি 3য় থেকে 8ম শ্রেণী পর্যন্ত এবছর যে পরীক্ষা নেওয়া হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। তাছাড়া বিভিন্ন বিদ্যালয়ে নেই শিক্ষা। আবার বলছে উপরে ক্লাসের ভালো ছাত্রদের নিয়ে নিচের ক্লাসে ক্লাস করাতে। শিক্ষা প্রতিষ্ঠানের এই অবৈজ্ঞানিক চিন্তাধারা রাজ্য শিক্ষা পরিকাঠামোর একেবারে তলানিতে গিয়ে পৌঁছাচ্ছে। পরে এলিমেন্টারি ডাইরেক্টর নিকট এক প্রতিনিধি দল মিলিত হয়। তাদের এইসব দাবি নিয়ে আলোচনা করেন অধিকর্তার নিকট। পরীক্ষা নিম্নমানের প্রশ্নপত্র, বিদ্যালয়গুলোকে ব্যবসায়ী প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত বেশ কয়েকটি দাবি নিয়ে এলিমেন্টারি শিক্ষা দপ্তর ডেপুটেশন প্রদান করল এআইডিএসও। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা আজকে শিক্ষা দপ্তরের এখানে এসেছি। আপনারা দেখেছেন এই যে এইবার 3য় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দপ্তর যে পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো অত্যন্ত সরলীকৃত এবং নিম্নমানের। এবং প্রশ্নের মান 100 নম্বর আছে। এই প্রশ্নগুলো গতবারের, কিন্তু এই 100 মানের নম্বরের মধ্যেই ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে 20 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য। এবং দেখা যাচ্ছে 3য় এবং 5ম শ্রেণীতেও কোনো ছবি এঁকে দিয়ে তার পাশে নাম লিখতে বলা হচ্ছে। অত্যন্ত নিম্নমানের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। এটা আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার পাশাপাশি পত্রপত্রিকা থেকে প্রকাশিত হচ্ছে যে মেধাবী ছাত্রছাত্রীদেরকে দিয়ে নিচের ক্লাসের পড়াশোনা করাবে। এটা অত্যন্ত অবৈজ্ঞানিক। এবং তাও প্রকাশিত হচ্ছে পত্রপত্রিকায় যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোচিং সেন্টার দিয়ে স্কুলের শিক্ষা প্রদান করা হবে। এই যদি সরকারি শিক্ষা অবস্থা হয় তাহলে শিক্ষার আর কতটুকু থাকবে? রাজ্য সরকার ঢাকঢোল পিটিয়ে গুণগত মানের শিক্ষা প্রচার করছে, কিন্তু সমস্ত সরকারি স্কুলগুলিতে আজকে শিক্ষার কি ভয়ানক অবস্থা। শিক্ষক নেই, সিলেবাস নেই, পরিকাঠামো অত্যন্ত খারাপ অবস্থায় আছে। এই অবস্থায় সরকার ঘোষণা এইরকম পত্রপত্রিকায় প্রচার হচ্ছে যে সরকারি স্কুলের লেখাপড়া আগামী দিন নষ্ট হয়ে যাবে। টোটাল শিক্ষা ব্যবস্থায় বেসরকারিকরণের দিকে যাচ্ছে। তাই আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে শিক্ষা দপ্তরে এলিমেন্টারি এডুকেশনের ডাইরেক্টরের নিকট আমরা ডেপুটেশন দেব। অবিলম্বে আমাদের দাবি হলো প্রতিটি স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে এবং অবৈজ্ঞানিক সিলেবাস বাতিল করতে হবে। রিপোর্ট খবর ত্রিপুরা।